আসসালামু আলাইকুম। শুকনো পাতার নূপুর পায়ে পর্ব ৮। ঝিলমিল চেঁচালেও মেহেরাজ ছাড়া আর কেউ শুনতে পায়নি। দাদিমা আর আলতাফ চৌধুরী তখন অফিসে, নাজমা বেগম নিজের ঘরে ছেলেকে ঘুম পাড়াচ্ছে, দিঘিও নিজের রুমে। তবে মেহেরাজ শুনলেও ভাতিজির চেঁচানোকে পাত্তা না দিয়ে রুমে চলে গেল। এদিকে ঝিলমিল যেন একটা আস্ত হেলিকপ্টার, ভো ভো করে ডানা মেলে সেকেন্ডের মধ্যে নিচে এসে ল্যান্ড করলো। এক ছুটে বালির স্তূপের সামনে এসে বারিশের পাশে বসল। নিচ থেকে পড়ে থাকা একটা কাঠের টুকরো কুড়িয়ে নিয়ে বারিশের পেটে মৃদু খোঁচা দিয়ে বলল, চাচ্চু, বেঁচে আছেন আপনি? এখানে পড়ে গেলেন কিভাবে? এ চাচ্চু, আরেকটা খোঁচা মারল সে। বারিশের কোনো সাড়া শব্দ নেই। ঝিলমিলে কাঠের টুকরো ফেলে দিয়ে বারিশকে ঠেলতে শুরু করলো। উঠুন, আমি সাহায্য করছি। দেখি। উফ, আপনি মানুষ নাকি পাথর? মেহেরাজ চাচ্চু, তুমি কি বের হয়ে আসবে না? তোমার বন্ধু তো মরে যাচ্ছে। বারিশের এই দানবীয় ওজনের বডি একা নাড়াতে গিয়ে ঝিলমিলের নিজেরই দম বেরিয়ে যাওয়ার অবস্থা হলো। সে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে উপরের জানলার দিকে তাকালো। দুবারের একজনও বের হচ্ছে না। বারিশের দিকে একবার তাকিয়ে আবারও উপরের দিকে মুখ তু করে চিল্লানো শুরু করলো। ও মেহেরাজ চাচ্চু, তোমার প্রিয় বন্ধু এখানে চিৎপটাং হয়ে পড়ে আছে। জলদি বের হও, নইলে পরে কিন্তু ডেড বডি টানতে হবে। মেহেরাজ এবার ঘরের জানলার পর্দা সরিয়ে ঘাড় বাঁকিয়ে নিচের দিকে তাকালো। আর তাকানো মাত্রই তার বুকের ভিতরটা ধক করে উঠল। দেখল তার প্রাণের বন্ধু তেজা ভেজা বালিতে মাখামাখি হয়ে হাত পা চারপাশে ছড়িয়ে নিথর হয়ে পড়ে আছে। সে এক মুহূর্ত সময় নষ্ট না করে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। বারিশের পাশে হাঁটু গেড়ে বসে ওর অবস্থা দেখে মেরাজের গলা শুকিয়ে কাঠ। ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওর অবস্থা কিভাবে হলো? ঝিলমিল হাত দুটো উল্টে বলল, মনে হয় ছাদ থেকে পড়ে গেছে। কিন্তু কিভাবে? মেরাজের কণ্ঠে তীব্র অবিশ্বাস আর আতঙ্ক। আরে ধুর চাচ্চু, কিভাবে পড়েছে সেটা পরে ভাবা যাবে, আগে তো বাঁচানোর চেষ্টা করো। বেঁচে থাকলে না হয় ওনার মুখ থেকে সব শুনে নিও। মেরাজ বারিশের পালস পরীক্ষা করতে করতে ঝিলমিলকে বলল, তুই দ্রুত যা, ওদের বাসায় সবাইকে ডেকে নিয়ে আন, ফাস্ট। চাচার কথা শোনা মাত্রই এক ছুটে শেহরের বাড়ির সবাইকে ডেকে আনলো ঝিলমিল। মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল পুরো বাড়িতে। তৎক্ষণাৎ বারিশকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হলো। মেহেরাজও সাথে গেল। ভাগ্যিস সেখানে বালুর স্তূপ ছিল। ভাগ্যিস, না হলে যে উঁচু সীমানা থেকে পড়েছে ছেলেটা, তাতে বেঁচে ফিরতো কিনা সন্দেহ। জ্ঞান ফিরতে বারিশের খুব বেশি সময় লাগলো না। ডক্টর পরীক্ষা করে জানালেন ভাগ্য ভালো, তাই হাত ভাঙেনি, তবে মারাত্মকভাবে মচকে গিয়েছে। তাই একটা শক্ত ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। পায়েও এখানে সেখানে একটু আধটু ছিলে গেছে। সতর্কতা স্বরূপ ডক্টর ওকে এক রাত হসপিটালে অবজারভেশনে থাকতে বললেন। কেবিনের বেডে আধশোয়া হয়ে আছে ফাইজান বাড়ির শেহরিয়ার। দৃষ্টি সামনের দেওয়ালের দিকে স্থির, মুখাবয়ব প্রচণ্ড গম্ভীর আর থমথমে। ঝর্ণা শেহরিয়ার ছেলের পাশে বসে আক্ষেপের সুরে বললেন, তুমি আর কত জ্বালাবে তরঙ্গ? দেশে ফিরেই একটা নতুন কাণ্ড ঘটিয়ে বসলে। তোমার মতো এত বড় ধাড়ি ছেলে ছাদ থেকে কিভাবে পড়ে যেতে পারে? মায়ের এতগুলো কথার পিঠে বারিশ একটাও শব্দ উচ্চারণ করল না। করার মতো কথা কি এটা? লজ্জার বিষয় তো। ঝর্ণা বেগম থামলেন না। জারিন পড়ে গেলেও না হয় মানতে পারতাম। তুমি তুমি কিভাবে? চঞ্চল শেহরিয়ার স্ত্রীর কাঁধে হাত রেখে থামিয়ে বললেন, বাদ দাও তো। খারাপ কিছু ঘটেনি, ছেলেটা বেঁচে আছে, এটাই অনেক। হতেও তো পারতো। এমন আস্ত একটা ছেলে হুট করে কিভাবে ছাদ থেকে টপ করে নিচে পড়ে যায়, আমার মাথায় আসে না। ঝর্ণা বেগমের উদ্বেগ যেন কমছেই না। ফরহাদ শেহরিয়ার ভাইয়ের বেডের কাছে দাঁড়িয়ে একটু কৌতূহলী গলায় বলল, ভাই, তুই হুট করে ভর দুপুরে ছাদে গিয়েছিলি কি করতে? এবার আর নিজের রাগ আর বিরক্তি একটাও ধরে রাখতে পারল না বারিশ। এমনিতেই মেজাজ সপ্তমে চড়ে আছে, তার ওপর একের পর এক প্রশ্ন শুনতে হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে। হঠাৎ খেকিয়ে উঠে বলল, নাচতে গিয়েছিলাম, নাচতে নাচতে পড়ে গেছি, হয়েছে।
এবার বের হও এখান থেকে, সবগুলো রুম থেকে বের হও। তার আকস্মিক গর্জন আর রুক্ষ মেজাজে কেবিনে থমথম নীরবতা নেমে এলো। পরিস্থিতি সামাল দিতে মেহেরাজ সবার উদ্দেশ্যে বলল, চাচা চাচি, আপনারা এবার বাসায় ফিরে যান, আমি ওর সঙ্গে আসি। আপনারা গিয়ে একটু রেস্ট করুন। ঝর্ণা বেগম ছেলের রুক্ষ মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ খুব স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে চলে গেলেন। ফরহাদ তার ছেলে জারিফকে হসপিটালে মেহেরাজের সাথে থাকতে বলে নিজে মায়ের সাথে রওনা দিল। তাদের আবার সকাল সকাল অফিসে যেতে হবে। জারিফ কেবিন থেকে বের হয়ে করিডোরে গিয়ে বসে আছে। সবাই চলে যেতে মেহেরাজ বারিশের বেডের কাছাকাছি এসে বসে। একটু গলা খাকারি দিয়ে বলল, ঝিলমিল যদি না দেখতো তাহলে তো আরো কয়েক ঘন্টা ওখানে বালির মধ্যে পড়ে থাকতি তুই। কি বললি? মনোযোগী হলো বারিশ। ওর তীক্ষ্ণ দৃষ্টিটা এবার সোজা এসে ঠেকল মেহেরাজের মুখে। বললাম আমার ভাতিজি ঝিলমিল, ওই তো তোকে ওভাবে পড়ে থাকতে দেখে চেঁচাতে চেঁচাতে সবাইকে জানিয়েছে। ও না থাকলে তো কেউ জানতেই পারতো না। বারিশ একটা তপ্ত শ্বাস ফেলে আবার আগের মতো চুপচাপ বসে রইল। মেহেরাজ এবার বেডের পাশে টুলটায় বসে আবারও গলা খাকারি দিয়ে বলল, তো ছাদ থেকে পড়লি কিভাবে? এবার অগ্নিদৃষ্টিতে মেহেরাজের দিকে তাকালো বারিশ। মেহেরাজ 2 হাত তুলে বলল, দেখ, একদম এভাবে তাকাবি না। তোর মতো একটা দামড়া ছেলে নিজের বাসায় ছাদ থেকে কিভাবে পড়ে গেল? আই মিন দিস রেডিকুলাস। বারিশের কাছে থেকে কোনো জবাব এলো না। ও পাথরের মতো মুখ করে রইল। বেশ কিছুক্ষণ নীরবতা বিরাজ করলো কেবিনে। বারিশ নিজের মচকে যাওয়া হাতটার দিকে তাকালো। তারপর একদম নিচু আর গম্ভীর গলা বলল, তোর ভাতিজির লীলা খেলা দেখতে গিয়ে আমার 12টা বেজেছে। ওকে বলে দিস আমার সামনে যেন না আসে, ধরে আছাড় মারবো আমি। মেহেরাজ আকাশ থেকে পড়ল, মানে ও আবার কি করেছে? জানি না। বিরক্তিতে মুখটা অন্যদিকে ঘুরিয়ে আবার সামনে নিতেই বারিশের পুরো মুখটা আরো কুঁচকে গেল। কারণ সামনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা যার কথা ও মাত্রই মেহেরাজকে বলল, যেন ভুলে ওর চোখের সীমানায় না আসে। ঝিলমিলের ঠিক পাশে দাঁড়িয়ে আছে দিঘি আর নূরজাহান চৌধুরী। নূরজাহান চৌধুরী এগিয়ে আসতে আসতে উদ্বেগের গলায় জিজ্ঞেস করলেন, এখন ঠিক আছো বাবা? কিভাবে পড়ে গেলে তুমি? আবার সে একই প্রশ্ন। বারিশ ভিতরে ভিতরে রাগে ফুঁসে ওঠে। তখনই ঝিলমিল আরও এক বাড়িয়ে বলল, তখন আমিও ছাদে ছিলাম দাদিমা। কিভাবে পড়ে গেলেন আপনি? ব্যাস, মাথা ছাড়ালো রাগ। বারিশ নিজের অক্ষত বাম হাতটা শক্ত করে মুঠো করল। নূরজাহান চৌধুরীর দিকে তাকিয়ে একদম মেপে মেপে বলল, রাজকে সব বলেছি, ওর থেকে শুনে নিও। আমার এখন ভীষণ ঘুম পাচ্ছে। মেয়েরাজ হাঁ করে মুখ খুলে বলতে চাইল যে বারিশ ওকেও কিচ্ছু বলেনি, কিন্তু তার আগেই বারিশ মেহেরাজের উরুতে হাত রেখে শক্ত একটা চিমটি কেটে আড়ালে চোখ রাঙালো। যন্ত্রণায় মুখ বিকৃত করে চুপ মেরে গেল মেহেরাজ। দিঘি মায়ের হাত ধরে বলল, বলেছিলাম না মা, তেমন কিচ্ছু হয়নি, ঠিক হয়ে যাবে, চলো এখন ওকে রেস্ট করতে দিই। আমি তো ভেবেছিলাম মরেই যাবে বোধ হয়। আহারে, কেমন করে যে পড়ে গেল। ঝিলমিল আরো 2 কদম বেড়ে সামনে এগিয়ে এসে কৌতূহলী গলায় বলল, শুধু কি হাতই মুচকি যাচ্ছ, আরো কোথাও কিছু হয়নি? বাড়ি সেবার অবাক হবে নাকি রাগ প্রকাশ করবে বুঝতে পারছে না। সে মেহেরাজের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে ইশারা করল যেন এদের সবাইকে এক্ষুনি রুম থেকে বের করে। মেহেরাজ পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত সবাইকে বুঝিয়ে বা সুঝিয়ে কেবিনের বাইরে নিয়ে যেতে লাগলো। সবাই একে একে বের হয়ে যাচ্ছে, ঝিলমিল একদম সবার পিছনে। ও যখন দরজার কাছাকাছি পৌঁছালো তখন বারিশ হঠাৎ গম্ভীর আর ভারী গলায় ডাকলো, এ মেয়ে, তুমি শোনো। ঘুরে দাঁড়ালো সপ্তদশী। মুখে কোনো ভয়ের বালাই নেই। ও উল্টো চোখ বড় বড় করে বলল, জি বলুন, কোনো হেল্প লাগবে চাচ্চু? হ্যাঁ, একটু এদিকে আসো। ঝিলমিল সরল মনে বেডের কাছাকাছি এগিয়ে এসে মেয়েটা কাছে আসতেই পলক ফেলার আগে যুবক নিজের বাম হাত দিয়ে কিশোরীর ডান হাতের কবজিটা শক্ত করে চেপে ধরে হ্যাঁচকা টেনে আনলো নিজের কাছে। আতর্কিত আক্রমণে শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঝিলমিল তড়িৎ গতিতে নিজের বাম হাত দিয়ে বেডের চাদরটা খামচে ধরে। মুখটা বারিশের একদম কাছাকাছি চলে এসেছে। বারিশ ঝিলমিলের চোখ
চোখ রেখে নিচু কিন্তু বরফ শীতল গলায় বলল, নেক্সট টাইম তোমাকে যদি আবার ছাদে এসে ওভাবে লাফাতে দেখেছি, তবে তোমার হাত মুচকে এবার আমি হসপিটালে না, তোমাকে হসপিটালে পাঠাবো। হিংস্র চেহারায় বারিশকে এত কাছে দেখে ভয়ে ঝিলমিলের হার্টবিট এক লাফে দ্বিগুণ হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, আমি আমি তো ছাদে লাফাই না। তুমি আর কোনোদিন ছাদেই যাবে না। আজব তো, ছাদ থেকে পড়ে আহত হয়েছেন আপনি, আর আমাকে ছাদে উঠতে বারণ করছেন? হ্যাঁ, বারণ করছি। বারিশ ওর কবজির ওপর নিজের গ্রিক আর একটু শক্ত করে বলে, আর একদিনও যদি তোমাকে ওই ছাদে দেখি, তবে তোমার পা দুটো ভেঙে হাতে ধরিয়ে দেব। ঝিলমিল সোজা হয়ে দাঁড়ালো। নিজের কবজি থেকে বারিশের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, হাত ছাড়ুন আগে। আমি ছাদে যাব কি যাব না সেটা আমার ইচ্ছে। আপনার ভয়ে আমি ছাদে যাওয়া বন্ধ করব কেন? হাত ছাড়ুন বলছি। যাবে না, আমি বারণ করেছি, তাই যাবে না। আর যদি এরপরও কোনোদিন পা বাড়াও, গেলে কি করবেন শুনি? যাবে না, ব্যাস। বারিশ আর কোনো যুক্তিতে গেল না, গলার স্বর আরো ভারী করলো। আমি কিন্তু সবাইকে বলে দিব। কি বলবে? বলবো আপনি এখানে বসে বসে শিশু নির্যাতন করছেন। হোয়াট? বারিশের চোখ জোড়া বিস্ময়ে কপালে উঠল। একটা সাধারণ মেয়ে ছাদে ওঠা নিয়ে আপনি যেভাবে তাকে জোর খাটাচ্ছেন, এটা কি কোনো আইনের মধ্যে পড়ে? এটা স্পষ্ট নির্যাতন। বারিশ আর কোনো কথা বলল না। ও চুপচাপ শুধু মেয়েটার ছটফটানি দেখতে লাগলো। নিজের হাতটা মুক্ত করার জন্য সে কি পরিমাণ শক্তি অপচয় করছে, অথচ বারিশ নিজ থেকে মুঠো আলগা না করলে এই মেয়ের পক্ষে হাত ছাড়িয়ে নেওয়ার কোনো ক্ষমতাই নেই। বারিশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ঝিলমিলকে। মেয়েটা একটা লাইট পিঙ্ক রঙের শার্টের সাথে কালো স্কার্ট পরে এসেছে। শার্টের ওপরে দুটো বোতাম খোলা, গলায় একটা পাতলা ওড়না জড়ানো, দুপাশে দুটি বেনি করে চুলগুলো বুকের ওপর ঝুলিয়ে রেখেছে, আর কপালের দুপাশে কিছু ছোট ছোট চুল। বারিশ কি অযথায় মেয়েটার ওপর নিজের রাগ ঝাড়ছে? ওর ছাদ থেকে পড়ে যাওয়ার পেছনে এই মেয়েটার কি দোষ? ছাড়ুন এবার চাচ্চু, হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। বারিশ আচমকায় মুঠো আলগা করে দিল ঝিলমিলের হাত। ঝিলমিল ছিটকে একটু পিছিয়ে গেল। হাত লাল হয়ে যাওয়া কবজিটা অন্য হাত দিয়ে ডলতে ডলতে বারিশ চাচ্চুর চোখের দিকে তাকিয়ে বলল, আপনাকে বাঁচানোই আমার ভুল হয়েছে। ওখানেই পড়ে থাকতেন, সেটাই ভালো হতো। আর তার চেয়েও ভালো হতো যদি আপনার ওই পড়ে যাওয়ার দৃশ্যটা আমি ফোনে ভিডিও করে রাখতাম। মন খুলে হাসতাম পরে দেখে। বারিশ চোখ মুখ রাগে কুটকে বলল, কি বললে তুমি? ঝিলমিল দরজার দিকে আরো কয়েক পা পিছিয়ে গিয়ে মুচকি হেসে বলল, একদম ঠিক বলেছি। আপনার ওভাবে পড়ে যাওয়ার কথা ভাবলে আমার এখনো হাসি পায়। আপনি জানেন, আপনাকে হসপিটালে নিয়ে আসার পর আমি পুরো 40 মিনিট হেসেছি। বলে ঝিলমিল এক সেকেন্ডও দাঁড়ালো না। বারিশের নাগালের বাইরে যেতে এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে গেল। কেবিন পেছন থেকে বারিশের বিছানায় উঠে বসার চেষ্টা করতে করতে চেঁচিয়ে উঠল, এই মেয়ে, কি বললে তুমি? দাঁড়াও, দাঁড়াও বলছি, দাঁড়াও। কেবিন থেকে বের হয়ে করিডোর ধরে হনহনিয়ে হাঁটার সময় আচমকা জারিফের গায়ের উপর গিয়ে পড়ল ঝিলমিল। ধাক্কা সামলে নিয়ে জারিফকে অবাক হয়ে বলল, কখন এসেছিস? এই তো একটু আগে। ঝিলমিল নিজের ওড়নাটা একটু টেনে টুনে সোজা করল। জারিফ এদিক ওদিক তাকিয়ে করিডোরের শেষ মাথায় হসপিটালের ওয়াশরুমের নির্জন দিকটায় ইশারা করলো, চল একটু ওইদিকে যাই। ঝিলমিল ভুরু কুঁচকে বলল, ওদিকে কেন যাব? তোকে একটা চুমু দিতে ইচ্ছে করছে। জারিফ বেশ আবদারের সুরে বলল। আবার শুরু করলে? ঝিলমিল চোখ রাঙালো। আমার দেওয়া শর্তটা কি ভুলে গেছো? বিয়ের আগে আমার হাত ছোঁয়া তো দূরের কথা, কাছাকাছিও আসতে পারবে না তুমি। রাখ তোর ওই ফালতু শর্ত, চল তো ওদিকে। জারিফ আর কোনো কথা না বাড়িয়ে ঝিলমিলের হাত চেপে ধরল। ঝিলমিল সঙ্গে সঙ্গে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে শক্ত গলায় বলল, দাদিমা আর চাচ্চু এই হসপিটালে আসেন। একদম বেশি বাড়াবাড়ি করলে চিৎকার করে সবাইকে জড়ো করবো বলে দিলাম। বারিশ বেশ বিরক্ত হয়ে হাত দুটো বাতাসে ছুঁড়ে বলল, ঝিলমিল, ইউ আর মাই গার্লফ্রেন্ড, ফর গড সেক। তাতে কি হয়েছে? আমাদের বিয়ে হয়েছে? হয়নি তো কি হয়েছে, একদিন তো হবেই। চল না প্লিজ, কেউ দেখবে না। মিনতি করলো জারিফ। যেদিন বিয়ে হবে সেদিনই সব হবে। এর আগে যদি আবারও এই লাইনে কথা বলো,
তা আমি সোজা ব্রেকআপ করে দিব। ঝিলমিল আর দাঁড়ালো না, পা বাড়ালো উল্টো পথে। তবে কিছুটা পথ যাওয়ার পর কি ভেবে যেন সে পেছনে ফিরে তাকায়, দেখে জারিফ মূর্তির মতো মনমরা হয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। ছেলেটার এই করুণ মুখটা দেখে ঝিলমিলের মনটা একটু করলো। সে আবার জারিফের কাছে ফিরে এসে নরম গলায় জিজ্ঞেস করলো, রাগ করলে? জারিফ মুখ ফিরিয়ে নিয়ে অভিমানের সুরে বলল, তুই আমার রাগের দাম দিয়েছিস কখনো? আসলে তুই আমাকে ভালোই বাসিস না। ভালোবাসি তো, কিন্তু তার মানে এই না যে হসপিটালের কর্নারে দাঁড়িয়ে এসব নোংরাই করতে হবে। তুই এই জেনারেশনের মেয়ে হয়েও এমন ব্যাকডেটেড চিন্তাভাবনা করছিস? আই মিন সিরিয়াসলি, ডু ইউ ইভেন লিভ ইন দ্য 420 সেঞ্চুরি? আই ডু লিভ ইন দ্য 420 সেঞ্চুরি বেব। তবে মডার্ন হতে গিয়ে সস্তা হতে পারবো না। এবার মুখটা প্যাঁচার মতো না করে রেখে ভালোভাবে চাচার গিয়ে সেবা করো। শেহরিয়ার বাড়ির ডাইনিং টেবিলে রাতের খাবারে আজ সবাই একসঙ্গে বসেছে। বাড়ির সে চোটটা এখন অনেকটাই সেরে উঠেছে, ব্যান্ডেজও খোলা, হাতটা স্বাভাবিকভাবে নাড়াতে পারছে। তবে হুটহাট কোনো ভারী কাজ করতে গেলে ভেতরে একটা মৃদু টনটনে ব্যথা চাড়া দিয়ে ওঠে। এছাড়া ও এখন একদম ফিট। খাওয়া দাওয়ার মাঝে হুট করে জারিফ ঝর্ণা শেহরিয়ারের দিকে তাকিয়ে বেশ আদুরি গলায় বলল, দাদিমা, আমাকে একটা নতুন বাইক কিনে দাও না, একদম চাচ্চুর মতো। ঝর্ণা শেহরিয়ার প্লেট থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, কেন, তোর বর্তমান গাড়িটা আবার কি হলো? ওটা তো পুরনো মডেল হয়ে গেছে দাদি। তুমি চাচ্চুর নতুন বাইকটা দেখেছো? দেখতে কি মারাত্মক সুন্দর। নাতির এমন আবদারে দাদির মা একটু হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর বাবাকে সঙ্গে গিয়ে ঠিকমতো একটা কিনে আনিস। কিন্তু দাদিমা, এই বাইকটার দাম কিন্তু অনেক বেশি। কত আর হবে? তোর বাবাকে আমি নিজে বলে দিব, তুই চিন্তা করিস না। তবে শর্ত একটাই, লেখাপড়াটা ঠিকঠাক করতে হবে। জারিফ এবার একটু ইতস্তত করে বলল, তুমি যেমনটা ভাবছো এটার দাম তার চেয়েও অনেক বেশি। কত শুনি? ঝর্ণা শেহরিয়ার কৌতূহলী হলেন। জারিফ চোখে বারিশের দিকে একবার তাকিয়ে বেশ বুক ফুলিয়ে বলল, প্রায় 50 লাখ টাকার উপরে। কথাটা শোনা মাত্রই ঝর্ণা বেগমের গলার খাবার আটকে মারাত্মক একটা বিষম খেলেন। শিউলি বেগম দ্রুত পায়ে পানির গ্লাসটা শাশুড়ির দিকে এগিয়ে দিতে দিতে ছেলের দিকে অগ্নিদৃষ্টি তাকিয়ে বললেন, তোর কি পুরো মাথা খারাপ হয়ে গেছে জারিফ? এতগুলো টাকা খরচ করে তুই একটা মোটর বাইক কিনবি? তোর সাহস তো কম না। জারিফ বলল, চাচ্চুও তো কিনেছে, আমি কিনলে কি দোষ? ঝর্ণা বেগম কোনো মতে নিজেকে সামলে নিয়ে নিজের ছেলের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকালেন, খানিকটা অবিশ্বাসের সুরে বললেন, তরঙ্গ, তুমি 50 লাখ টাকা দিয়ে এই বাইক কিনেছ? তরঙ্গ অর্থাৎ বারিশ প্লেটে চোখ রেখে নির্লিপ্ত গলায় জবাব দিল, না। তাহলে কত? 53,50,000। ঝর্ণা শাহরিয়ারের মনে হলো তার রক্তচাপ আচমকা আকাশে উঠে গেছে। তিনি কপালে হাত দিয়ে শিউলি বেগমকে হাঁক ছাড়লেন, বৌমা, আমার জন্য বরফ আনো, দ্রুত যাও। বারিশের বাবা আর বড় ভাইও এতক্ষণ চুপচাপ খাচ্ছিলেন। তারা দুজনে চরম অবাক চোখে তার দিকে তাকিয়ে রইলেন। শিউলি বেগম তড়িঘড়ি করে ফ্রিজ থেকে বরফ এনে শাশুড়ি মাথায় চেপে ধরলেন। ঝর্ণা বেগম বরফের ঠান্ডা চোখ জোড়া বন্ধ করে তীব্র আক্ষেপে সুরে বললেন, একটা বাইকের পেছনে তুমি 53 লাখ টাকা উড়িয়ে দিলে? তোমার মাথা কি আদেও ঠিক আছে তরঙ্গ? এই টাকাটা যদি ব্যবসায় ইনভেস্ট করতে, তবে এত দিনের দ্বিগুণ লাভ হয়েও আসতো। টাকা আমার, শখও আমার, এখানে অন্য কারো কথা বলার সুযোগ নেই আম্মা, খেতে খেতে বলল বারিশ। তাই বলে তুমি এত টাকা দিয়ে বাইক কিনবে? গাড়ি কিনলেও মানা যেত। বারিশ এবার খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকালো। আমি আমার নিজের টাকায় কিনেছি, এত সমস্যা কোথায় তোমাদের? সেটাই, ও নিজের টাকায় কিনেছে, বাদ দাও। চঞ্চল শেহরিয়ার স্ত্রীকে থামাতে চাইলেন। ঝর্ণা শেহরিয়ার আরও রেগে যায়, সব সময় কেন আমাকে থামাবে তুমি? নিজে উপার্জন করে বলে কি যা খুশি তাই করে বেড়াবে? কেনার আগে আমার কাছে একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলে না? ফরহাদ এবার মায়ের রাগ ভাঙানোর চেষ্টায় বললেন, আম্মা, তরঙ্গ তো ছোট নেই, জিনিসটা ওর ভালো লেগেছে তাই কিনেছে, ছাড়ো এখন। ঝর্ণা শেহরিয়ার কিছুতেই শান্ত হলেন না। তিনি মুখ উঁচিয়ে আরও কিছু বলতে চাইলেন,
কিন্তু তার আগেই ডাইনিং টেবিলে কাঁপিয়ে এক অভাবনীয় ঘটনা ঘটল। বারিশ আচমকা নিজের খাবারের প্লেটটা সশব্দে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ঝনঝন করে শব্দে থালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। খাবারগুলো ছড়িয়ে পড়ল মেঝেতে। সে তীব্র ক্ষোভে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি আমার টাকা দিয়ে বাইক কিনি কিংবা ড্রেনে ফেলে দিই, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তোমার কি আম্মা? তোমার কি? আই ক্যান ডু হোয়াট এভার আই ওয়ান্ট উইথ মাই মানি। এমন বাইক একটা কেন, 50টা কেনার ক্ষমতা আমার আছে। আমার কোনো বিষয়ে তুমি একদম নাক গলাবে না। কথাটা শেষ করে বারিশ এক মুহূর্তের জন্য জারিফের দিকে তাকালো। জারিফ তখনও মুখে হাত দিয়ে মিটিমিটি হাসছে, যেন পুরো টেবিল জুড়ে এই তুলকালামটাই সে দেখতে চেয়েছিল। বারিশ হনহন করে চলে যেতে নিলে শিউলি বেগম দ্রুত গিয়ে তার বাহু চেপে ধরলেন। খাবার ফেলে যেও না ভাই, দুটো ভাত খেয়ে যাও। খিদে নেই আমার, ঘুমাবো আমি, সকালে উঠে কলেজে যেতে হবে। শিউলি বেগম পেছন থেকে আরও কয়েকবার ডাকলেন, কিন্তু সেদিকে বারিশের কোনো ভ্রুক্ষেপ নেই। লম্বা লম্বা পা ফেলে নিজের ঘরে ঢুকে যত দ্রুত সম্ভব দরজাটা আটকে দিল। তার পরপরই ঘরের ভেতর থেকে আরও একটা ভাঙচুরের বিকট শব্দ ভেসে এলো। ডাইনিং রুমে তখন থমথমে নীরবতা। রাগে কাঁপতে কাঁপতে শিউলি বেগম নিজের ছেলের কাছে গিয়ে এক হাত দিয়ে ওর চুল মুঠো করে ধরলেন। ওর তুই এখান থেকে, আর খেতে হবে না তোকে, যা, সব ঝামেলার মূল তুই। জারিফ মাথাটা ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, আমি আবার কি করলাম মম? ফরহাদ সাহেব ও ছেলের ওপর চটে গিয়ে ধমকে বললে উঠলেন, থাপড়ে তোকে সোজা করে দিব, বেয়াদব। চাচা নিজের উপার্জনের টাকায় এত টাকা দিয়ে বাইক কিনেছে, সেটা দেখে দাদির কাছে এসে লাগানো হচ্ছে। বাইক তোর পেছন দিয়ে ভরে দিব আমি। পেছন দিয়ে দাও, বাইক পেলেই হলো, এমনিতেও চালানোর সময় বাইক পিছনেই থাকে। ছেলের এমন চরম বেয়াদবি দেখে ফরহাদ সাহেব রাগে আসন ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। বেগতিক দেখে জারিফ আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না, দ্রুত ডাইনিং রুম থেকে কেটে পড়ল, না হলে আজও তার গাল বাবার চর খেয়ে লাল হবে। ঝর্ণা শেহরিয়ার তখনও স্তব্ধ হয়ে ছেলের ভেঙে ফেলা প্লেট আর ছড়িয়ে থাকা খাবারগুলোর দিকে তাকিয়ে আসেন। চঞ্চল শেহরিয়ার দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর দিকে তাকালেন। বাসায় একটু অশান্তি না করলে তোমার পেটের ভাত হজম হয় না? সামান্য কিছু টাকার জন্য ছেলেকে এতগুলো কথা শোনাতে হবে? খাও এখন একা। চঞ্চল সাহেব অর্ধেক খাওয়া রেখে টেবিল ছেড়ে উঠে চলে গেলেন। বারিশ এখন নিজের রুমে জানালায় এসে দাঁড়িয়ে আছে। ঘরের লাইটটা নেভানো, শুধু ভিতরের চাঁদের আলো এসে পড়েছে তার উপর। রাতের হালকা ঠান্ডা বাতাসে ওর অবিন্যস্ত চুলগুলো আলতো করে উড়ছে। ওর এই ঘরের জানালা থেকে ঠিক সোজাসুজি ঝিলমিলের রুমের জানালাটা দেখা যায়। দুবারের মাঝের দূরত্বটা পেরিয়েই বারিশের দৃষ্টি স্থির এখন আটকে আছে ঠিক ওই দিকটাতেই। তবে ঝিলমিলের রুমের জানালাটায় ভারী পর্দা টানা, ভেতরের লাইটটাও বন্ধ হয়ে আছে, নিশ্চিত কোনো আলোর আভা বাইরে আসছে না। বারিশ সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। জানালা থেকে ধীর পায়ে সরে আসে সে। সোজা এগিয়ে গেল ঘরের কোণে থাকা নিজের পুরনো কাঠের আলমারিটার দিকে। পাল্লাটা খুলতেই এক কোণে ধুলোবালি মেখে পড়ে থাকা একটা ভাঙা গিটার চোখে পড়ল। বারিশ গিটারটাকে বাইরে বের করে আনে। ভাঙা কাঠের শরীরটার ওপর কিছুক্ষণ চোখ রেখে তাকিয়ে রইল সে। পরক্ষণে হাত দিয়ে গিটারের ওপর জমে থাকা ময়লাগুলো ঝেড়ে পরিষ্কার করে আঙুলের ডগা দিয়ে তার একটা মৃদু টোকা দিতেই নিশুত রাতে টুংটাং করে অদ্ভুত বিস্ময় শব্দ প্রতিধ্বনি হয়। বারিশের মাথার ভেতরটা কেমন যেন ওলটপালট করে উঠল। ওই সুরটা যেন ওর মগজের কোনো এক সুপ্ত যন্ত্রণাকে আচমকা জাগিয়ে তুলল। যুবকের ভিতরে শান্ত রূপটা উধাও হয়ে গেল। তীব্র এক উন্মাদনায় সে গিটারটা শক্ত করে আছড় মেরে ফ্লোরে কয়েকটা বাড়ি মারল। ভাঙা গিটারটা একদম ভেঙে চুরমার হয়ে গেল। বুক ভরে কয়েকটা তপ্ত শ্বাস ফেলে বারিশ ভাঙা টুকরোগুলো কুড়িয়ে আবার আলমারির ভেতর একদম ঠেসে রেখে দিল। পাল্লাটা দড়াম করে আটকে দেয় সে। সোজা গিয়ে ধপ করে শুয়ে পড়ল বিছানায়। কোনো দিক না তাকিয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিল সে। ঘুমিয়ে পড়া
ছাড়া এই তীব্র অস্থিরতা থেকে বাঁচার আর কোনো উপায় নেই ওর কাছে। ইরানের কথা মতো সকাল সকাল ঘুম থেকে উঠল ঝিলমিল। চটপট তৈরি হয়ে সে সোজা চলে গেল দিঘির রুমে। ফুপিকে আলতো করে ধাক্কা দিয়ে ডাকতে ডাকতে বলল, ফুপি ওঠো তাড়াতাড়ি, আমার সঙ্গে কলেজে যেতে হবে তোমায়। দিঘি কম্বলটা আরও ভালো করে গায়ে টেনে নিয়ে চোখ না খুলে বলল, আমি পারবো না, রাতে অনেক দেরিতে বাসায় ফিরেছি, এখন ঘুমাতে দে। প্লিজ চলো ফুপি, প্লিজ। তোর বাবাকে বল, আব্বু তো অনেক আগেই অফিসে চলে গেছে, বলে গেছে কলেজে পৌঁছে কল করতে, তারপর সে ওখানে আসবে। দিঘি পাশ ফিরে শুয়ে বলল, তাহলে ছোট ভাইয়াকে বল। হুম, ও তো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে, আমিও তো ঘুমাচ্ছি। ঝিল, কেন সকাল সকাল বিরক্ত করছিস? তাহলে আমি কি এখন তাহসিন আঙ্কেলের সাথে একা যাব? নামটা শোনা মাত্রই ধরফর করে বিছানায় উঠে বসলো দিঘি। জড়ানো গলায় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার সঙ্গে যাবি? আব্বু তাহসিন আঙ্কেলের সঙ্গে আমাকে যেতে বলেছে। ফুপি তুমিও চলো না প্লিজ। দিঘি কিছুক্ষণ ক্ষুব্ধ তোকে ঝিলমিলের দিকে তাকিয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা চল, আমি রেডি হয়ে আসছি। দিঘি দ্রুত রেডি হয়ে ঝিলমিলকে নিয়ে নিচে নেমে এলো। বাইরে গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল তাহসিন। ওদের আসতে দেখে সে সোজা গিয়ে ড্রাইভিং সিটে বসলো। ঝিলমিল পিছনের সিটে গিয়ে বসার সাথে সাথে দিঘি বসলো সামনে, ঠিক তাহসিনের পাশের সিটটাই। গাড়ি স্টার্ট দিল তাহসিন। দিঘি আর চোখে একবার তাহসিনের গম্ভীর মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, খেয়েছো তুমি? না, তাহসিনের সংক্ষিপ্ত উত্তর। পেছন থেকে ঝিলমিল বেশ উৎসাহ নিয়ে বলল, ফুপি কলেজের প্রথম দিন তুমি কার সঙ্গে গিয়েছিলে? দিঘি পেছনে তাকিয়ে হাসলো, বাবার সাথে। ঝিলমিল এবার সামনে ঝুঁকে বলল, তাহসিন আঙ্কেল, তুমি কার সাথে গিয়েছিলে? একা। স্টিয়ারিংয়ে চোখ রেখেই শান্ত গলায় বলল তাহসিন, বাহ, আমি আমার ফুপির সাথে যাচ্ছি। ঝিলমিল বেশ গর্বের সাথে বলল। তাহসিন বুকিং গ্লাসে ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, অনুভূতি কেমন তোমার? খুব ভালো আঙ্কেল। গাড়ি যখন কলেজের কাছাকাছি পৌঁছালো, ঝিলমিল তখন মোবাইল বের করে আলতাফ চৌধুরীকে কল দিল এবং জানিয়ে দিল যে তারা পৌঁছে যাচ্ছে। মেয়ের কথা মতো আলতাফ সাহেবও অফিস থেকে বের হয়ে কলেজের সামনে চলে এলেন। কলেজের গেট থেকে নামতেই নিচের বাবাকে দেখতে পেয়ে চট করে গাড়ি থেকে নেমে দৌড়ে চলে এলো ঝিলমিল। তাহসিনও গাড়ি লক করে নামার জন্য উদ্যত হতেই দিঘি শক্ত করে ওর হাত চেপে ধরে থামিয়ে দিল। নামবে না তুমি? দিঘি গলার স্বর এবার বেশ গম্ভীর। তাহসিন হাত ছাড়ানোর চেষ্টা না করে প্রশ্ন করলো, কেন? আবার বলছো কেন? তুমি ইদানিং আমাকে এত এড়িয়ে চলছো কেন? তাহসিন, আপনি সেটা ভালো করে জানেন ম্যাম। না, আমি জানি না, এমনি এড়িয়ে চলি, কোনো কারণ নেই। না, তুমি বলবে কেন এড়িয়ে চলো? তাহসিন এবার দিঘির চোখের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আমি চাই না আপনার কোনো আচরণের জন্য আমার চাকরিটা চলে যাক। আমার জন্য তোমার চাকরি যাবে কেন? বললাম তো আপনি সব জানেন। তার মানে তুমি আমার অনুভূতি বোঝো না? তাহসিন মুখ ফিরিয়ে নিল। বোঝো তুমি তাহসান, খুব ভালো করেই বোঝো, আর বুঝেই তুমি আমার সঙ্গে এমন করছো। দিঘি আচমকা তাহসিনকে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, তাহসিন আই লাভ ইউ। তুমি কেন আমার সাথে এমন করছো? তাহসিন শক্ত হাতে দিঘিকে নিজের থেকে সরিয়ে দিল, কিছুটা রুক্ষ আর পেশাদার গলায় বলল, ম্যাম, আপনি অযথা পাগলামি করছেন। নিজের জায়গাটা একবার দেখুন, আর আমারটাও দেখুন। আমাদের মাঝে কোনো তুলনা হয় না। চুপ করো তুমি। দিঘি চিৎকার করে উঠল। আপনি চুপ করুন। তাহসিনের কণ্ঠস্বর এবার কঠিন শোনালো। আপনি যদি আমার সাথে এরপরও এমন আচরণ করেন, তবে আমি পুরো বিষয়টা নূরজাহান ম্যাডামকে বলতে বাধ্য হব। বাবার হাত ধরে ঝিলমিল কলেজের আঙ্গিনায় পা রাখতেই আলতাফ চৌধুরী তাকে নিয়ে সরাসরি চলে গেলেন প্রিন্সিপালের কক্ষে। আলতাফ সাহেবকে দেখা মাত্রই প্রিন্সিপাল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বেশ উচ্চভাবে হাত মেলালেন, কারণ তাদের পূর্ব পরিচয়টা বেশ ভালো। পিয়নের কাছ থেকে চায়ের অর্ডার দিল তারা। কিছুক্ষণ ঝিলমিলে ভর্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করলেন, তারপর প্রিন্সিপাল নিজে তাদের একাদশ শ্রেণীর ভর্তির দায়িত্বে থাকা শিক্ষকের রুমে পাঠিয়ে দিলেন। করিডোর ধরে বাবার হাত ধরে হাঁটার সময় মেয়েটার চোখে মুখে ছিল তুমুল উচ্ছ্বাস। সে উৎসুক দৃষ্টির চারপাশে দেখছিল আর কাউকে খুঁজছিল। এই কলেজের ভার্সিটি সেকশনে পড়ে জারিফ। মূলত ওর ভার্সিটিতে কাছাকাছি থাকার জন্য
থাকার ইচ্ছা থেকেই ঝিলমিল এখানে ভর্তি হতে চেয়েছে। কিন্তু পুরো ক্যাম্পাসের কোথাও জারিফের দেখা মিলল না। হাঁটতে হাঁটতে একসময় তারা সেই নির্দিষ্ট কক্ষে এসে পৌঁছালো যেখানে নতুন শিক্ষার্থীদের ভর্তির কাজ চলছে। সেখানে তখন নিচে পড়া ভিড় ঠেলে সামনে যেতে আলতাফ সাহেব আর ঝিলমিল দুজনেই যেন আকাশ থেকে টুপ করে পড়ল। কারণ শিক্ষকের আসনে যিনি গম্ভীর হয়ে বসে আছেন তিনি আর কেউ নন, মেহেরাজের বন্ধু অর্থাৎ পাশের বাড়ির ছেলে বারিশ। কিন্তু এটা কিভাবে সম্ভব? ছেলেটার চোখে চশমা আর চুলের স্টাইলও বারিশের এমন না, যেমনটা এই স্যারের চুলগুলো পিছনের দিকে সেট করে রাখা। বাবা মেয়ে একে অপরের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো, তারপর আবারও চোখ ফেরালো এই ব্যস্ত যুবকের দিকে। চোখে চশমা এঁটে অত্যন্ত মনোযোগের সাথে সে অভিভাবকের ফর্ম দেখছে আর শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করছে। কিছুক্ষণ পর ভিড় কিছুটা হালকা হতেই আলতাফ সাহেব ঝিলমিলকে নিয়ে শিক্ষকের টেবিলের সামনে চেয়ার দুটোয় বসলেন। ঝিলমিল এক দৃষ্টিতে সেই মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আসন গ্রহণ করলো। আলতাফ চৌধুরী টেবিলের পাশে বসা যুবকের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আপনি দেখতে হুবহু আমাদের পাশের বাড়ির ছেলে বারিশের মতো। মানে চোখে চশমাটা না থাকলে পুরো ওই অসভ্য ছেলেটার কপি পেস্ট মনে হতো আপনাকে। তাই নাকি? অসভ্য? চশমার উপর দিয়ে তাকিয়ে শিক্ষক বেশ কৌতূহল দেখালেন। তা কি অসভ্যতাম করে সে? আরে সে এক চরম অভদ্র, আপনাকে আর কি বলবো, একেবারেই বেয়াদব একটা ছেলে। আলতাফ চৌধুরী যেন মনের ক্ষোভ উপড়ে দিলেন। বাবার সুরে সুর মিলিয়ে ঝিলমিলও চট করে যোগ করলো, হ্যাঁ স্যার, বাবা একদম ঠিক বলেছে। ছেলেটা আমার চাচ্চুর বন্ধু, ভীষণ বাজে ব্যবহার তার, দেখলেই আমার মেজাজ গরম হয়ে যায়। আসলে একটা আস্ত অসভ্য। থ্যাংক ইউ সো মাচ, ওই অসভ্য ছেলেটাই আমি। ছায়া চশমা খুলতে খুলতে বলল, সাথে এতক্ষণ পেছনের টেনে রাখা চুলগুলো হাত দিয়ে সামনে আনতেই বারিশের অতি পরিচিত অবয়বটা স্পষ্ট হয়ে উঠল। তড়িৎ গতিতে চেয়ার ছেড়ে উঠে পড়লেন আলতাফ সাহেব, আর ঝিলমিল ভয়ার্ত মুখে মৃদু চিৎকার দিয়ে উঠল। ওর ফর্সা মুখাবয়ব আতঙ্কে লাল হয়ে গেল। আলতাফ চৌধুরীকে সোজা দাঁড়িয়ে পড়তে দেখে বারিশও ভদ্রলোকের মতো আসন ছেড়ে দাঁড়ালো। হ্যান্ডশেক করার জন্য বাম হাত বাড়িয়ে দিয়ে বলল, দাঁড়িয়ে পড়লেন কেন, বসুন। আসলে হুট করে চাকরিটা হয়ে গেল, তাই আগে ভাগে জানাতে পারিনি। তবে চিন্তা করবেন না, আজ সন্ধ্যায় বাসায় ফিরে আপনাদের ওখানে গিয়ে মিষ্টি বিতরণ করে আসবো। আলতাফ চৌধুরী স্তব্ধ হয়ে বারিশের বাড়িয়ে দেওয়া হাতটার দিকে তাকিয়ে রইলেন। কত বড় বেয়াদব বলে হ্যান্ডশেক করার জন্য বাম হাতে এগিয়ে দেয়। ভদ্রলোকে সে তীক্ষ্ণ দৃষ্টি অনুসরণ করে বারিশ নিজের হাতের দিকে তাকালো, তারপর জিহ্বা কেটে বলল, ও সরি। এবার সে ডান হাত বাড়িয়ে দিল কিন্তু আলতাফ চৌধুরী যে হাত মেলাতে নিজের হাতটা বাড়ালেন, বারিশ বৈদ্যুতিক গতিতে হাতটা টেনে নিয়ে বলল, থাক বাদ দিন, আপনার হাতে জীবাণু থাকতে পারে। অপমানে আলতাফ চৌধুরীর চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। বারিশ অবশ্য সেদিকে পাত্তা না দিয়ে মুখে হাসি ঝুলিয়ে বলল, আরে বসুন না। আলতাফ চৌধুরী আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইলেন না। তিনি মেয়ের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, মামুনি, জি আব্বু, চলো এখান থেকে, তোমাকে এর চেয়েও অনেক ভালো কলেজে ভর্তি করাবো। না আব্বু, অসম্ভব, আমি এখানেই ভর্তি হব। ঝিলমিল একরোখা গলায় বলল, কথা শোনো ঝিলমিল, এখানে কি সমস্যা আব্বু? আর এখন তো আরও ভালো হলো, আমার চাচ্চু আছেন এখানে, তাই না চাচ্চু? শেষের অংশটুকু ঝিলমিল বেশ সংকোচ আর জড়তা নিয়ে বলল, কারণ মাত্র কয়েক সেকেন্ড আগেই এই লোকটার নামে এক গাদা বদনাম সে নিজের মুখে করেছে। বারিশ বাঁকা হেসে কণ্ঠ নামিয়ে জবাব দিল, একদম ঠিক বলেছ মামুনি, তবে আমার ব্যবহার নিয়ে ভেবো না, সেটা এখানে আরও দ্বিগুণ খারাপ হবে। ঝিলমিল ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, হি, কোনো সমস্যা নেই চাচ্চু, আমি মানিয়ে নেব। বারিশ ফর্মটা হাতে নিয়ে কলম ঘোরাতে ঘোরাতে বলল, দেখা যাক।